সবাইকে স্বাগত খেলার আড্ডায়। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার এবং এই মুহূর্তে বয়সভিত্তিক দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, এবং আরও একজন মানুষ আছেন ক্রিকেট বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। দুজনকেই স্বাগত। ধন্যবাদ। 4 নম্বর হেডলাইনটা যখন পড়লাম যে যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজ হারের পর শান্ত সাকিবদের নিয়ে হতাশ বিশ্লেষকরা, যারা ক্রিকেট পণ্ডিত তারা তো হতাশই, তার চেয়ে সম্ভবত 14 গুণ বেশি হতাশ হয়েছেন যারা টাইগার সমর্থক, যারা এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন জানিয়ে আজকের জায়গায় নিয়ে এসছে তারা। এবং ক্রিকেট বিশ্লেষকরা কেউ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে সেই আশাও দেখছেন না, মানে বড় আশা নিয়ে এমনিও যায় না এই দল। এই মুহূর্তে আরও আশা দেখছে না, কারণ যুক্তরাষ্ট্রের কাছে পরপর 2টা টি-20 হার। মিতু ভাইকে দিয়ে শুরু করবো। মিতু ভাইকে দিয়ে শুরু করবো, শান্ত ভাই খুশি হবে তাতে। মিতু ভাই, একটা বাঘ যখন 2 কদম বা 3 কদম পিছিয়ে যায় কারণ সে পরের লাভটা বড় করে দিবে বলে, আসলেই কি মানে টাইগাররা লাভটা দেওয়ার মতো অবস্থায় আছে? ভালো একটা জিনিস। আসলে ডিবিসির সমস্ত ক্রীড়ামন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে আমি আজকে একটা কার্টুন দেখে আসলাম যে বাঘটা আমাদের লোগো থেকে বের হয়ে যেতে চাচ্ছে, সেখানে 2টা মোনাজাতের হাত লাগানো না। আবার আমি যেটা দেখলাম সেখানে বোর্ডের কিছু লোক লেজটা ধরে টেনে রাখছে। এখন এটা পিছিয়ে লাভ দিবে না পিছিয়ে চলে যাবে, এটা বলাটা ভেরি ডিফিকাল্ট। খুবই দুঃখ লাগে। আসলে কি বলি, আমাদের ক্রিকেট কিন্তু এখন আর নতুন 1-2 বছরের না, অনেক বছর আমরা পার করেছি। আর এগুলো বলতে গেলে হয় কি, আমি বলি মিডিয়া এবং আমি সহ, ওরা সহ সবারই দোষ। যেমন কি একটা খেলা জিতলে আমরা যেরকম মাতোয়ারা হয়ে যাই এবং তাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাই, আবার হারতে থাকলে আমরা তাদেরকে এমন নিচে নেমে যাই, এই জিনিসটা আমাদের থেকে বের হতে হবে। যেমন আমি বলি, বাংলাদেশও তো প্রথমে নিশ্চয়ই কোনো একটা টিমকে হারিয়েছিল, অস্ট্রেলিয়া হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, তখন যেভাবে খুশি হয়েছি সেইভাবেই কিন্তু এখন সেই রকম দুঃখ সবার মনে। দুঃখ মানে কি, লজ্জা। যেমন আমি একটা কথা বলি যে লাস্ট টাইম আমাদের প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে এমন কিছু একটা হয়, যেমন কিছু জিনিস আমি অ্যাজ এ বিশ্লেষক না, এমনি দর্শক বা সাপোর্টার হিসেবে বুঝতে পারি না, যেখানে মেহেদী হাসান মিরাজ এক সময় চিন্তা করা হচ্ছিল ক্যাপ্টেন হওয়ার মতো ম্যাটেরিয়াল, এবং সাকিবের একজন অল্টারনেট টিমই নেই। এখন মার্কেটে যে গুঞ্জনটা আছে সেটা যদি সত্যি, এর থেকে দুঃখজনক আর কিছু নাই। গুঞ্জন আমি যেটা শুনেছি সে তামিমের খুব ক্লোজ, বা তামিমের সাথে ওঠা বসা আছে, সামথিং লাইক দ্যাট, মেবি ট্রু অর ফলস, বাট বাদ দিলাম। অ্যাপার্ট ফ্রম দোজ থিংস, কিভাবে মিরাজ 15 জনের দলে থাকে? তামিমের সাথে তো মাহমুদুল্লাহ রিয়াদের ওঠা বসা আছে, ওঠা বসা কারণ আছে। আমি বলি, দেখেন মুশফিকুর রহিম তো নাই, মুশফিকুর রহিম তো টি-20 থেকে অবসরই নিল, কিন্তু আপনি দেখেন যেই তামিমকে জন্য প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছিল, আমি একটু পিছিয়ে যেতেই হবে। আমি দেখেন যেটা বলতে চাই, তামিমকে আমি খুব উঠায়ও আমার লাভ নাই, সাকিবকে ডুবায় লাভ নাই, শান্তকেও ইয়ে করে। আমরা যেটা চাই, এবং ওরা খেললেই যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব বা সব টুর্নামেন্ট জিতে যাব, নট নেসেসারিলি। আমাদের ক্যাপাসিটির মধ্যে যেটা ভালো আছে সেইটা অ্যাটলিস্ট বেস্ট টিমটা আমরা দেই। এখন যে টিমটা গেছে, আমার কাছে যে তথ্য আছে, তো আরও ভালো বলতে পারবে, 5 জনই তো ইনজুরি নিয়ে গেছে। 5 নাম বলি আমরা একজন করে। না, আমি নাম না বললাম, নাম ওই বলবে না, আমি তো জানি তো সিলেক্ট করে নাই। না করুক। আচ্ছা, এই সিলেক্টের কথা আমি একটু পরে আসব। আমার কথা হচ্ছে যে আমেরিকার দলে দেখেন দুঃখ লাগে, এখানে বাংলাদেশ কিন্তু এখনো বুঝতেছে না ওদের সাথে আগে ব্যাটিং করবে না বোলিং করবে। ওকে, এইটা আমাদের প্র্যাকটিস ম্যাচ, আমাদের ওইখানে গিয়ে আমাদের স্ট্রেংথটা দেখার যে আমার ব্যাটিংটা কি হয় না হয়। প্রথম খেলায় দেখেন আমেরিকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং দিয়েছে, হেরেছে দেখে ভয়, কিন্তু আবার পরের খেলায় বোলিং নিয়ে নিয়েছে। এখন আমেরিকার মতো দলের সাথে যদি বোলিং নিতে হয়, এর থেকে দুঃখজনক তো আর কিছু নাই। বাট আমি আর একটা কথা বলি, হারা জেতা খেলায় থাকবে। আমরা এখন খেলার আগে যদি আপনি হেরে বসে থাকেন, এবং এই যে দেখেন শান্ত কিন্তু যখন ভালো খেলে আমরা তাকে মাথায় উঠাই, এই যে 3টা ফরম্যাটে তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া, এটার পিছনে কি তেমন যুক্তি ছিল? মানে এই কথাগুলো আপনি যদি আমার ধারাবাহিক টকশোগুলো দেখেন, আমি কিন্তু এক প্যাটার্নে কথা বলে যাই, আমি কিন্তু কথা ঘুরাই না। মেবি আমি রং, মেবি আমি কারেক্ট, আমার ভুল হতেই পারে। এখন যেই ইস্যুগুলোতে, যেমন ধরেন হাতুরা সিংয়ে, আপনারাই আবার লিখে বসেন, আমি দেখি তো মাস্টার মাইন্ড হাতুরা সিংয়ে, আবার আমাকে ডেকে বলে যে হাতুরা সিংয়ের সম্বন্ধে কিছু বলেন। তাই বলবোটা কি? কারণ যেই মানুষটা আমাদের বিপদে ফেলে একবার চলে গেল, তাকে আবার আনলো, তাকে আবার রেখে দিয়ে এত কথা তাকে নিয়ে, এই যে সিনিয়র প্লেয়ারদের মধ্যে যে ভয় ভীতি ঢুকানো, এই জিনিসটা তো তার আজকে নতুন কিছু না। আর একটা প্লেয়ার নাম না বললাম, তাকে এই কোচ আসলেই ন্যাশনাল টিমে ডেকে নিয়ে আসা হয়, হ্যাঁ,
এবং সে জিরো মারুক যা করুক তা সে কিন্তু আছে। ওয়ারেজ আপনি ইমরুল কায়েসকে দেখেন, কথার কথা বলছে, এখন তো আর সে টিমে আসার মতো অবস্থানে নাই, কিন্তু যখন সে টপে ছিল তাকে একবার ভিতরে একবার বাইরে, একবার ভিতরে একবার বাইরে। আচ্ছা, আমরা কি করলাম, স্কেপগোট নান্নুকে বের করে দিলাম, দিয়ে হাবিবুল বাশারকেও সরিয়ে দিলাম, হান্নান সরকারকে আনলাম, লিপু ভাইকে আনলাম, ওনার রেসপেক্টেড মানুষ, সব ঠিক আছে। তাহলে এখন কি সিলেক্টরের দোষ? এটা প্লেয়ার যাচ্ছে, প্লেয়ার খেলতে পারছে না, কিছু হলে তো আমরা বোর্ড প্রেসিডেন্টকে ধরি। এখন এই সব মিলিয়ে এখন আমরা বলবোটা কি, মানে এখন আমেরিকার সাথে যদি এরকম হয়, আমি তো আশা করতে চাই আপনার কথাই যেন কারেক্ট হয়, 2 পা পিছিয়েছে লাভ দেওয়ার জন্য। এখন লাভ দিয়ে টুর্নামেন্ট থেকে বের হবে না লাভ দিয়ে সেমিফাইনালে যাবে, এইটা বলাটা মুশকিল। রাইট, শান্ত ভাই, মিতু ভাই একটা কথা তুলেছে টিম সিলেকশনের ব্যাপারে, সে একটা কথা তুলেছে যে মেহেদী মিরাজ কিংবা সাইফুদ্দিনের ব্যাপারটাও আসে সামনে। আপনার কাছে যেই দলটা গিয়েছে এবার, বা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যেই দল দেয়া হয়েছে, সেটা কি আপনার মন মতো হয়েছে? বা আপনি যদি নির্বাচক হতেন সেখানে কি আপনার কোনো সংযোজন বা বিয়োজন থাকতো কিনা? না, আসলে বেসিক্যালি এখন হারার পরে এত কথা উঠছে, বাট সাইফুদ্দিন থাকলে হয়তো বা লর্ডের ব্যাটিংটা যেটা দরকার সেটা আবার, কিন্তু সাইফুদ্দিনের মানে যখন দলে তাকে নেওয়া হয় নাই, তখন প্রধান নির্বাচক বলেছেন যে সাইফুদ্দিনের কমিটমেন্ট নিয়ে তাদের একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওনারা এটা ভালো বলতে পারবেন, বাট আমাকে যদি অ্যাজ এ নর্মাল পার্সন হিসেবে বলেন, তাহলে ওই জায়গাটা সাইফুদ্দিন হলে ভালো হতো। এখন নেই, এটা নিয়ে চিন্তা করলে আপনি, আমার চিন্তা হচ্ছে যে আমরা কি ওয়ার্ল্ড কাপে এই ধরনের উইকেটে খেলবো কিনা। আসলে আমরা কিন্তু অনেক আগে এই ধরনের উইকেটেই খেলেছি, অনেক দিন পরে বাংলাদেশ এই ধরনের উইকেট খেলছে। আমি পজিটিভ বলতেছি বিকজ মিতু ভাই অনেক কিছু বলেছেন, সো আমি টেকনিক্যাল সাইডগুলি বলবো। উইকেটটা আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে সাধারণত আমরা অনেক দিন আগে খেলতাম, যখন আমরা যখন খেলতাম তখন এই ধরনের উইকেট থাকতো, ভেরি স্লো উইকেট, বা আমরা ঢাকার বাইরে ধরেন সিলেট গেলে বা বরিশাল গেলে এই ধরনের উইকেট পেতাম, আন্ডার প্রিপেয়ার্ড। সো ওয়ার্ল্ড কাপের আগে যদি এরকম উইকেট থাকে তাহলে অবশ্যই চিন্তার বিষয় হচ্ছে। আমার মনে হয় যে উইকেট যদি টি-20 সুলভ উইকেট হয় তাহলে সেখান থেকে বাংলাদেশ টিম বের হয়ে আসতে পারবে। বাট যেভাবে প্রথম খেলাটা আসলে খুব বাজেভাবে হেরেছি, সেকেন্ড খেলাটা যদি দেখেন আমাদের ব্যাটসম্যানদের, তৌহিদ হৃদয় শান্তকে রান আউটটা করার পরে যেভাবে আমরা আউট হয়েছি, সেটা আসলে বডি ল্যাঙ্গুয়েজটাও ভালো লাগেনি। সো আমার মনে হয় যে মাহমুদুল্লাহর আউট বলেন, সাকিবের আউট বলেন, তারপরে আপনি হৃদয়ের আউটটা বলেন, হৃদয় তো আমার মনে হয় যে হৃদয় ধরনের ক্রিকেট খেলে না আসলে বেসিক্যালি। ও যে শটটা মেরে বোল্ড আউট হয়েছে সেখানে তো ধরেন ক্রিকেট খেলে না। আমার কাছে মনে হয় উইকেটটার জন্য এই ধরনের একটু সমস্যা হচ্ছে। আর সৌম্য সরকার যদি আর তামিম, এই দুজনকে স্টার্টিংটা অবশ্যই ভালো করতে হবে। উইকেট যেমনই হোক, মানে উইকেট আপনি আমেরিকাকে কিন্তু ছেড়ে কথা বলতে পারবেন না, তারা কিন্তু বেশ ওয়ার্ল্ডে সব মোটামুটি ভালো কিছু ভালো প্লেয়াররা কিন্তু খেলছে না। মানে আপনি যে এই না যে তারা মানে অ্যামেচার ক্রিকেট খেলছে, অনেকেই কিন্তু ভালো ক্রিকেট খেলে আসেন। কোরি অ্যান্ডারসনের মতো প্লেয়ার যে কিনা 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, ফার্স্টেস্ট 100 করার রেকর্ড একটা সময় তার কাছে ছিল। বাট আমরা অবশ্যই বাজে খেলেছি, নো ডাউট। মানে বাংলাদেশের কাছ থেকে এ ধরনের ক্রিকেট আশা করাটা খুবই দুঃখজনক। কিন্তু আমরা কেন বাজে খেলছি, মানে এত বাজে দল কি আসলে বাংলাদেশ টিম কম্বিনেশন বলেন, টিপের ভিতরে মানে কি অবস্থা, ড্রেসিং রুমের অবস্থা, আসলে এগুলোর উপর ডিপেন্ড করে। কারণ আমরা যখন খেলেছি তখন আমাদের কিন্তু মানে আবেগটা খুব বেশি ছিল দেশের প্রতি, জিততে হবে, ওই যে প্রেরণাটা আমার এই জায়গাটা একটু কম আছে। মানে এখন কি আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, বিষয়টা কি তাই? না বিবেক কাজ করে, আবেগ কাজ করে না? আমি তো কনফিউজড আসলে। বলি ওই যে ও যেটা বললো আমি একটু ডিফার করি, সেটা হচ্ছে আমি মিরাজের কথা বারবার আনছি। মিরাজ আমার কোনো আত্মীয় না, খবর নেবেন, বা আমার খুব একটা ক্লোজ কেউ না। আমি চাই যে বাংলাদেশের মধ্যে যে কটা ভালো প্লেয়ার আছে তারা যেন ন্যাশনাল টিমটা রিপ্রেজেন্ট করে। যেই ছেলেটাকে আপনার কিছুদিন আগেই আমরা ভাবতাম যে তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হবে, এবং তাকে আপনি ওপেনিংও করিয়েছেন, আমি বলি ওপেনিং করিয়েছেন, সব পজিশনে খেলে সব জায়গায় সে পারফর্ম করলো, সে ফিল্ডারও ভালো, সে আপনার কোনো ইনজুরিতে নাই, আবহনীতে ভালো খেললো, মানে অজানা কোনো কারণে তাকে দলেই নেই। আচ্ছা, তাকে তো টি-20 প্ল্যানে বেশ লাস্ট 1 বছর ধরে খুব একটা রাখাও হয়। কেন আমাকে বলবেন যে আপনার কত প্লেয়ার আছে, কেন সে টি-20 প্ল্যানে নাই? কারণ আপনি টি-20 একজন নিয়েছেন, শেখ মেহেদীকে নিয়েছেন। হ্যাঁ, আপনি নেন, কিন্তু এই যে ছেলেটা আপনার এক সময় বলা হতো সাকিবের রিপ্লেসমেন্ট, এটা তো আর আমি বলি না, এটা তো আমি মিডিয়া থেকে জানতে পেরেছি, বোর্ড সভাপতি নিজেও বলে। আমার মনে হয় রেশাদকে একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে ভালো, ও কিন্তু আমার দেখা মতে আপনি ওই জায়গায় যে ওইভাবে ব্যাটিং করা ব্যাটসম্যান না। আমেরিকার টিম ভালো না খারাপ সেটা পরের ইস্যু, আপনি তো একটা স্ট্যাবলিশ দল। আচ্ছা ঠিক আছে, প্রথম খেলায় আপনি বুঝেন নাই, যদি আপনি প্রফেশনাল প্লেয়ারই হন তাহলে আপনি পিচ রিড করতে হবে, যদি সেটা না পারেন চলে আসেন।
আর এই যে বললো যে সেকেন্ড খেলাটার কথা বলেছি একদমই কিন্তু নিজেদের প্ল্যানিং না ঠিক আছে আমি শেষ করি। তো জিনিসটা হচ্ছে যে আপনি যদি এখনই আমেরিকার সাথে এরকম করেন, আমেরিকা হ্যাঁ ও বললো যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তো ওরা কি চ্যাম্পিয়ন হবে? নো। ফাইন। ওরা কি আপনার সাউথ আফ্রিকার মতো দল? নো। আচ্ছা, ওরা কি অস্ট্রেলিয়ার মতো দল? নেভার। ওরা কি ইন্ডিয়ার মতো দল? তাহলে ওদেরকে আপনি হারাতে পারবেন না কেন? এটা আমি মানতে রাজি না। ফার্স্ট অফ অল আপনি হারেন, ভালো খেলে, আপনি বললাম তো খেলার আগে আপনি হেরে বসে আছেন, কারণ টসে জিতে আপনি ফিল্ডিংটা নিলেন। আপনার তো উচিত ছিল যে ঠিক আছে আমি তো প্র্যাকটিস, এটা তো আমার প্র্যাকটিস ম্যাচ, ওকে আমরা ফার্স্ট খেলায় ব্যাটিং করে হচ্ছে আবার একটা ট্রাই নেই। যেটা গত এক ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে প্রত্যেকটা খেলায় টসে জিতে ব্যাটিং নিয়েছে, প্রত্যেকটা খেলা আপনার 110-20 করে আউটে ইচ অ্যান্ড এভরি গেম হেরে আমাদের সেই বৃত্ত থেকে কিন্তু বের হচ্ছিল বাংলাদেশ দলটা। এবং বাংলাদেশ দল দেখেছি পিচটা রিড করে আপনি ব্যাটিং নেন, আপনি জাস্ট আইপিএলের দিকে দেখেন, চোখ বন্ধ করে যারা টসে জিতছে 90% কেসে ফিল্ডিং নিয়ে নিচ্ছে, কারণ ডিউ ফ্যাক্টর আছে। আপনার দেখা যাচ্ছে চেসিংয়ে সবসময় যে দল চেস করতেছে তারাই জিততেছে, এটি তো মেজরিটি। তাহলে আপনি যদি অ্যাজ আ ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট কে ঠিক করে আমি জানি না, আপনি টস জিতলে কি করবেন এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে এই জিনিসগুলো হবে। এবং যেটা চোখ দিয়ে যে কোশ্চেনটা ওকে করেছেন, ও তো বলেছে জিনিসটা হচ্ছে বন্ডিংটা। একটা কথা বলি, আমি তো কয়েকটা দল মোটামুটি কাছ থেকে দেখেছি, করেছি, জানি। ধরেন বিপিএল হোক আইপিএল হোক, এইখানে কিন্তু কোনো কোচ বা ম্যানেজার কোনো প্লেয়ারকে কিন্তু কিছু শিখানোর নাই। টপ ক্লাস প্লেয়াররা আসে, জেলিংটা যাদের ভালো হয়, বন্ডিংটা যাদের ভালো হয় তারাই কিন্তু এখন কোনো প্লেয়ারের কারণে কেউ আতঙ্কে আছে কিনা, কেউ আবার কারোর সাথে ভালো মতো মেশে কিনা, কোনটা বললে তারা আবার ন্যাশনাল টিম থেকে বের হয়ে যাবে, এই যে নোংরামি বাংলাদেশ টিমটার ভিতরে আছে, এটা আপনিও জানেন আমিও জানি। হাতুরা সিংকে কারে পছন্দ করে কাকে করে না, এই জিনিস তো আপনি ঠিক করতে পারবো না, খালি বলতেই পারবো। এগুলো তো হতাশা থেকে দুঃখ থেকে বলছে। আমরা তো চাই যে এই টিমটাই ভালো করুক, কারণ এখন তো আর কোনো ওয়ে নাই যে আপনি কাউকে দিবেন। আমার থেকে ধরেন যারা সিলেক্টর আছে বা যারা অনেক অনেক ভালো বোঝে, হ্যাঁ, যে কারণে মিরাজ, তারপরে অন্য প্লেয়ার সাইফুদ্দিন, কমিটমেন্ট নাই। তা কমিটেড প্লেয়াররা কি করতেছে সেটা তো এখন আপনি বলতে পারেন মাত্র 2টা খেলার উপর বেস করে কি হবে। হয়তো এমন হতে পারে বাংলাদেশ সেমিফাইনাল গেলেন, তখন কিন্তু আপনি আমাকে ডেকে বলবেন কি মিতু ভাই কি বলছিলেন, আপনি তো সব উল্টাপাল্টা বললেন। কিন্তু আসলে কি উল্টাপাল্টা বলছি আপনি বলেন শান্ত ভাই, আসলে কি না উল্টাপাল্টা বলছি? আপনি কি বলেন? যে উদ্দেশ্যে যাওয়া আমেরিকার কাছে টিমের কাছে হারা মানে আসলে এটা দুঃখজনক, এবং এই ধরনের কথা ওঠা স্বাভাবিক। এটা তো টিমের মোরালটাকে অনেকটাই নষ্ট করে ফেলে, অনেকটা নষ্ট করে ফেলে। আপনি কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। সো এখান থেকে বেরোয় আসাটা আপনার খুবই জরুরি দরকার। এখন লাস্ট একটা ম্যাচ আছে, সেখানে যদি আমরা যে ধরনের ক্রিকেট খেলি একদম ফেয়ার, আমি বলবো যে মানবাস ছাড়া একদম ফেয়ার ব্যাটিং যদি করি, ফেয়ার বোলিং যদি করি, আমার মনে হয় যে হারলেও হারতে পারি, বাট খেলার অ্যাপ্রোচটা ভালো থাকতে হবে। আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটটা ভালো থাকতে হবে। চুজ অফ বল, কীভাবে আমরা কোন বলটা চুজ করবো মারার জন্য, সেগুলো আপনি আমাকে শান্ত ভাই একটা একদম খুব ক্লিয়ার কাট অ্যান্সার দেন তো। টি-20 খেলার মতো দল কি আসলে বাংলাদেশ? মানে টি-20 ক্রিকেটের যেই পালস, টি-20 ক্রিকেটের যে টেম্পো, সেইটার সাথে কি বাংলাদেশের এই দলটা যায়, বা আমরা কি আদৌ টি-20-র জন্য যথেষ্ট ভালো দল? 2-1 বাদে এছাড়া আপনি আর কাকে নিবেন আসলে, সত্যি কথা বলতে এরাই তো খেলবে। সো আমার মনে হয় যে 2টা ম্যাচ আমরা খুব বাজেভাবে হেরেছি। সো এখান থেকে বেরোয় আসতে হলে আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, এবং এরাই খেলতে হবে। এরা যদি না খেলতে পারেন তাহলে আসলে আমাদের ক্রিকেট কোথায় আছি আমরা? সব ধরনের ফেসিলিটি দেওয়া হয়, আপনার কম্পিউটার অ্যানালাইসিস, আপনার ডাক্তার থাকে, ফিজিওথেরাপিস্ট থাকে, ফিল্ডিং কোচ থাকে, ব্যাটিং কোচ থাকেন, স্ট্রেংথ কোচ, মানে এমন কোনো কিছু নাই বাকি নাই, সব থাকে, সবই আছে। তারপরে আমাদের যারা মানে আমরা যারা খেলছি তাদের মেন্টালিটি কী ধরনের কাজ করছে, তারা কীভাবে মাঠে যে অ্যাপ্রোচটা তৈরি করছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আসলে আমার মনে হয় যে তাদের কিছু হোমওয়ার্ক করা দরকার। যেমন আমি দেখেছি মুশফিক, তার খেলার পরেও যেভাবে রুটিন তিনি মেনটেন করেন এবং এক্সট্রা যে ট্রেনিংগুলি করেন, সেগুলো মনে হয় আমাদের ব্যাটসম্যানদের অবশ্যই করতে হবে। আমাদের ব্যাটসম্যান দেখা যায়, জানি না হয়তো বা করেন, বাট আরও বেশি করতে হবে আমাদেরকে যদি আপনি ভালো ক্রিকেট খেলতে চান। মিতু ভাই, এই টিমটার একটা প্রশ্ন শান্ত ভাই তুলেছিলেন যে টিমের ভেতরের পরিস্থিতিটা কি? আপনি বলেছেন যে একটা নোংরা রাজনীতি বা একটা নোংরা খেলা টিমের ভিতরে অলওয়েজ খেলতে থাকে। এটার উৎপত্তিটা হয় কোথা থেকে আসলে? না, এইটা তো আমি বলতে পারবো না, এটা আপনিও জানেন আমিও জানি। উৎপত্তিটা খুব রিসেন্টলি এটা প্রকাশ পেয়েছে ওয়ার্ল্ড কাপের সময়, যেখানে বললাম তো, যেখানে আমাদের প্রধানমন্ত্রী যে কোনো স্পোর্টসে উনি কিন্তু খুব স্পোর্টস লাভার, এটা নো ডাউট অ্যাবাউট ইট। ফুটবল বলেন, ক্রিকেট বলেন,
এই যে তামিমকে নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, বোর্ড যখন কিছু করতে পারছে না, প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে ডেকে সব পার্টিকে বসে ঠিক করে দিল, তারপরেও কিন্তু তাকে নেওয়া হয় নাই সামহাও। সেটা গল্পে আর না যাই। বাট এখন আমরা যে রিসেন্ট ওয়ার্ল্ড কাপে, ওই যে বললাম, আপনি যে প্রশ্নটা ওকে করলেন, আমি বললাম বাংলাদেশ টি-20-তে ভালো দল না, বাট যেই গ্রুপটাতে পড়েছে, ক্যাপ্টেন যখন বলে আমরা খুব কঠিন গ্রুপে, এটা হাউ কাম? আপনি বলেন নেপাল নেদারল্যান্ড যদি কঠিন group হয়। নেপাল, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কাকেই যদি না হারাতে পারেন, আপনার তো নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেতেও পারবেন না। হ্যাঁ, যেতে সাউথ আফ্রিকা, পারবেন। শ্রীলঙ্কা আপনি থেকে অন্য একটা গ্রুপগুলো হারাতেই হবে। দেখেন তো, এক গ্রুপে আছে ইন্ডিয়া পাকিস্তান, আর এক গ্রুপে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, রাইট। আর একটাই আছে আরো স্ট্রং দল। তাহলে কিভাবে একজন ক্যাপ্টেন আগেই বলতে পারে এরকম যে ঠিক আছে আমরা একটা মোটামুটি রিজনেবল দলে পড়েছি, আপনি কঠিন না বলে রিজনেবল শব্দটা বলেন, সেটা বলেন যে আমরা যদি শ্রীলঙ্কাকে বিট করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা নেক্সট রাউন্ডে যেতে পারি। আপনি প্রত্যেক বছরই যদি বলেন, প্রত্যেকবারই যে আমরা এইবার শিক্ষা বছর, এটা কি শিক্ষা সফর সবসময় হতে পারে? আপনার দেশের মানে সারা বিশ্বের টপ অলরাউন্ডার আপনার দলে, মাহমুদুল্লাহর মতো, এই যে দেখেন আরেকটা ভালো নাম বললাম, এই লোকটা কিন্তু তার ব্যাট দিয়ে প্রমাণ করে দিয়েছে তাকে রাখতে হবে, তাকে তো ছুঁড়ে ফেলে দিচ্ছিল, এটা তো আপনিও জানেন আমিও জানি, এটা নিয়ে টক শো করেছে আপনার সাথে। এই মাহমুদুল্লাহ কিন্তু আর 10 জনের মতো টিভিতে আসে নাই, মিডিয়াতে যায় নাই, হ্যাঁ, আপনি কান্নাকাটি করে নাই, কোনো কিছু কমপ্লেন নাই, সে কিন্তু ব্যাট দিয়ে ব্যাটিং করে কিন্তু আপনার টিমে এসছে। এখন তাকে আপনি বাদ দিলে আপনিই বাদ পড়ে যাবেন, এই পরিস্থিতি উনি তৈরি করেছেন। তো এইরকম কমিটেড, এই যে বললাম না, ওই যে একটু আগে মুশফিকের কথা বললো, এই যে পঞ্চপাণ্ডব যে বলা হতো, এমনি তো না। আপনি মাশরাফিকে দেখেন, আপনি তামিমকে দেখেন, আপনি সাকিবকে দেখেন, আপনি মুশফিককে দেখেন, আপনি এদের কাছ থেকে শেখেন, ভালোটা শেখেন, খারাপটা শেখেন না। এর মধ্যে একজন আছেন, ওটা নিয়ে আমি কথাই বলবো না, আমার জেলে চলে যেতে পারি, তো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো, আপনি যাই হন ভাই, একটা কথা বলি, আপনি সাংবাদিক, ও প্লেয়ার, আমি ডাক্তার কাম অ্যানালিস্ট, যেটাই হই, যে মিডিয়াম্যান, যারা, মানুষ যখন ভালো হবে না, আপনি কোনোটাই ভালো হবে না, এটা মাস্ট মাথায় রাখবেন। আমরা টাকার কাছে বিকৃত সবাই, ইনক্লুডিং আমিও, সত্যি কথাটা বলতে পারি না, ওই টাকা এবং পাওয়ারের কাছে আমরা নত জানু। এটা আমাদের মানে কি বলবো, আমাদের লাইফের একটা একদম ইন্টিগ্রেটেড পার্ট হয়ে গেছে। তো সুতরাং আপনি যে একজনকে স্পেসিফিক দোষ দিবেন, এটা পারবেন না। আজকে এই যে বললো এছাড়া আসলে প্লেয়ার কই, তাও কিন্তু ঠিক, আসলে আর কি 2-3 জন বাদ দিলে এরাই তো মানে নাই, আসলে পাইপলাইনই নেই। ইয়েস, পাইপলাইনে নাই। এখন লিপু ভাইকে সরিয়ে আরেকজনকে আনবেন, বা নান্নুকে সরাইয়া লিপু ভাইকে আনলেন, লাভ হলো কি? কারণ ওনারা তো কিছু করার নাই। কারণ ও যে বলল, এই ফ্যাসিলিটিসটা যদি আপনাকে, একটা ভালো কথা, শান্তদের বাদই দিলাম, আমাদের সময় যখন জিএম নসর প্রিন্স, দীপু রয় চৌধুরী, ইউসুফ রহমান বাবু, তারপরে নাজিম সিরাজি, লিন্টু, তারপরে মোস্তফা মহসিন মন্টু, হ্যাঁ, এদের যদি আপনি এই ফ্যাসিলিটিস দিলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওনারা এর থেকে ভালো রেজাল্ট আপনাকে দিত ফর শিওর। কারণ তারা এডুকেট। একটা জিনিস বলি, তুমি ভাই কি পড়ালেখা করছো আমার একটু বলো। আমি মাস্টার্স পাস। আমি বলছি না যে ক্রিকেট প্লেয়ার হইলে আপনার পিএইচডি করতে হবে, ওই জিনিস ওইটা না। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনার মনস্তাত্ত্বিক ইয়েটা দরকার। কি জিনিস, আপনার টস থেকে শুরু করে, ওয়েদার থেকে শুরু করে, পিচ থেকে শুরু করে, আপনার ব্যাটিং বোলিং স্ট্রেংথ থেকে শুরু করে আপনার মাথায় রাখতে হবে আপনার কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। এই জায়গায় বিতর্ক হতে পারে। সচিন টেন্ডুলকার 12 পর্যন্ত পড়েছেন, তিনি, তার কোনো বড় ডিগ্রি নেই। একটা বিরতি নিয়ে ফিরছি। না, ডিগ্রির কথা কিন্তু আমি বলি নাই, রাইট। আপনি একটা, আচ্ছা 1 সেকেন্ড, টেন্ডুলকারের কথা বললেন তো, একটা উদাহরণ শুধু দেই। ওনার ছেলের জন্মদিন, ওদিন ওনাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিস, 1 ঘন্টা আগে উনি ছুটি নেবে দেখে উনি অ্যাপ্লিকেশন করেছেন যে আমি 1 ঘন্টা আগে যেতে চাই। দিস ইজ এডুকেশন, ইট ইজ নট দ্য ডিগ্রি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ওদের সাথে মেশেন, ওদের হাম্বলনেসটা দেখেন। আর আমাদের একটু পরেই যে এরকম হয়ে যায়, এই আমাদের প্লেয়ারের এই হয়ে যায়, কিছু রান করলে ওদের এটা হয় না। এইটাই আমি বোঝাতে চাচ্ছি, নট ডিগ্রি, ইট ইজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি। একটা বিরতি নিয়ে ফিরছি। খেলার আড্ডা আমরা নিচে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। খেলার আড্ডায় স্বাগত আরও একবার। সাথে আছি হাসান মাহাদি, আমার সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত এবং আনোয়ারুল ইকবাল মিতু। শান্ত ভাই,
শান্ত, আরেকজন শান্ত এই মুহূর্তে বাংলাদেশ টিমকে যে ক্যাপ্টেনিং করছেন নাজমুল হোসেন শান্ত। আমরা জিম্বাবুয়ের এগেনস্টে দেখলাম শান্ত আউট অফ ফর্ম। আমরা 3 জন ওপেনার নিয়ে গেছি, এর মধ্যে তানজিদ তামিম দুটা বড় ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে তার আছে, কিন্তু সেই দুটা ইনিংস কিন্তু কনভিন্সিং ছিল না। লাইফ পেয়েছে, শর্ট বলে তার দুর্বলতা বোঝা গেছে, সব বল খেলতে গিয়ে তার সেই রকমের মানে মনে হয় নাই যে সে খুব কনভিন্সিং ওয়েতে ক্রিকেট খেলছে। লিটন দাস টোটালি আউট অফ ফর্ম। এবং আপনি কাকে আসলে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়েছেন? সৌম্যকে, লিটনকে, নাকি তানজিদ তামিমকে? 3টে ওপেনারই আপনি নিয়ে গেছেন। ধরেন আমি তানজিদ তামিমকেই মেইন ওপেনার চিন্তা করছি, লিটন এবং সৌম্যর মধ্যে কি আপনি যদি দেখেন প্রথম খেলা যেভাবে টিম সাজিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তানজিম তামিম আমার মনে হয় যে ব্যাকআপ ওপেনার হিসেবেই থাকতেন। মানে তামিম ব্যাকআপ, সেটাই মনে হয়েছে। যদি আপনি প্রথমে লিটন যদি আপনি যদি রান করে ফেলতেন হয়তো বা তাহলে আর এই সুযোগটা আসতো না। বাট লিটন রান আসলে আমাদের জন্য খুবই ভালো ছিল, দেশের জন্য ভালো। আসলে বেসিক্যালি লিটন কিন্তু চমৎকার ব্যাটসম্যান, নো ডাউট। সো ফর্মে আসতে পারতেছে না কেন সে বুঝতে পারছে, যেটা মিলিতভাবে বললো যে আমাদের প্লেয়ারদের যে মেন্টালিটি, আমাদের যে চিন্তা ধারণা, সেখানে কি আমাদের ঘাটতি আছে কিনা আমাদের আসলেও চিন্তার বিষয়। এই কথা তো অনেক বছর ধরেই বলছি, সবসময় বলি আমাদের মেন্টালিটিতে সমস্যা, আমাদের আসলে যে লোকটা কাজটা করবে তাকে তো বুঝতে হবে, সে কি বুঝতেছেন সেটা বিশাল ব্যাপার। আমি একটু মানে আপনার নামের নাম, আমাদের বর্তমান ক্যাপ্টেনের ব্যাপারে একটু জানতে চাই যে শান্ত, মানে নাজমুল হোসেন শান্তের ক্যাপ্টেন্সি আপনার কাছে কেমন লাগছে? নিজেও আউট অফ ফর্ম। আসলে যখন একটা ক্যাপ্টেনকে অন্য প্লেয়ারের সাপোর্ট দিতে পারবে না, সে কখনোই ভালো ক্যাপ্টেন হতে পারবে না। মানে ভালো ক্যাপ্টেন তখনই হয় যখন প্লেয়ারও সাপোর্ট দেয় এবং তার চেঞ্জিং বলেন, যাকে আনবে সে সব ক্যাপ্টেনকে সাপোর্ট দিতে হবে, তাহলে অবশ্যই। বাট এখন আমাদের বাংলাদেশ টিমের টি-20 এখন কোনোদিন দেখছি আমরা ভালো খেলছি, কোনোদিন খারাপ খেলছি। তো এখানে আসলে আপনি বিশ্লেষণ করা যাবে না কেমন ক্যাপ্টেন। বাট সবচেয়ে বড় জিনিস যে লাস্ট ম্যাচে শান্ত মোটামুটি রানে এসেছেন। এই রানে আসার পরে যাতে থেমে না যান, এই রানটা যাতে আরও বাড়ে এবং কন্টিনিউ করতে পারে, সেটা যদি করতে পারেন তাহলে হয়তো বা একটা ভালো সাইন যে শান্ত রানে এসেছেন। এবং রান আউটটা না হলে হয়তো বা হৃদয় ও মিলে ভালো একটা রেজাল্ট বেরিয়ে আসতো। যাক, আমরা আমেরিকার সাথে হেরেছি এবং যেটাকে আমি বলছিলাম রেশাদের কথাটা, রেশাদ ভালো বোলিং করে, বাট শ্রীলঙ্কার সাথে একটা ভালো ইনিংস খেলাতে এই না যে সে ওই জায়গায় যে সবসময় রান করবে। সো এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত যে রেশাদকে আপনি কিন্তু ভরসা করতে পারবেন না। সো এখানে যদি একটা ব্যাটসম্যান আসলে আমাদের অবশ্যই এখানে মিরাজ কিন্তু আপনি ভালো ব্যাটিং করে, টি-20 জন্য গুড ব্যাটসম্যান। সো এইগুলো কিছু চেঞ্জেস বুঝতে হবে আমাদেরকে। আর আমার মনে হয় না যে ওয়ার্ল্ড কাপে এই ধরনের উইকেট হবে, উইকেট আরও ফ্ল্যাট হবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের বোলিং বলেন, তাসকিন যদি ফিটে আসে তাহলে সেই জায়গাটাও পূরণ হবে। তাসকিন সুপার ফর্মে, তাসকিন আজকে তার রিপোর্ট এসছে এবং তিনি আসলে বিশ্বকাপে বাংলাদেশ দলে অ্যাভেলেবল হবে এমন একটা সংবাদ আমি দেখে আসলাম ঢোকার আগে। মিতু ভাই, লিটন দাসের ব্যাপারে আমি আলোচনায় আসবো। সুপার কোয়ালিটি প্লেয়ার, স্কিলফুল, কিন্তু একটা লম্বা সময় ধরে তিনি রানে নাই, তিনি রান করতে পারছেন এবং তিনি যেভাবে আউট হচ্ছেন, তারা আউট হওয়ার ধরনও প্রচণ্ড রকমের দৃষ্টিকটু, যেটা চোখে লাগছে। লিটনের সাথে এটা কোনোভাবেই যায় না। আপনি জিম্বাবুয়ের এগেনস্টে পারভেজ হোসেন ইমন ডিপিএলে 4টা সেঞ্চুরি করেছে, একজন ইয়াং ওপেনারকে নিলেন, তাকে কোনো ম্যাচ না খেলিয়ে তাকে টিম থেকে বাদও দিয়ে দিলেন। আপনি দিন শেষে লিটনের উপরে ভরসা করে লিটনকেই নিয়ে গেলেন, যিনি আউট অফ ফর্ম এবং কবে ফর্মে ফিরবেন তার কোনো ইঙ্গিত তার ব্যাটিং এখনো পর্যন্ত মিলছে না। এটাই তো আমি বললাম প্রথমেই যে কোচ এবং ম্যানেজমেন্ট যাদের পছন্দ করে তাদেরকেই তো নেয় বেসিক্যালি। আর একজন দুজন যে বললো, আমি যেটা বলি এখন লিটন দাস এক ক্লাস প্লেয়ার, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, আমারও নাই, আপনারও নাই, ওরও নাই। বাট নিশ্চিত আর কোনো ঝামেলা চলছে, পারিবারিক হোক বা কোনো কারণে, এইটা ইচ অ্যান্ড এভরি প্লেয়ারই কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে ফর শিওর। কারো লেন্দি হয়, কারো শর্ট হয়। বাট যেটা হয় এখন কিন্তু আমি জানি না ও রেকটিফাই করতে পারবে, সেটা হচ্ছে সবসময় কিন্তু এখন প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে সাইকোলজিক্যাল কাজ করতে হয়। এখন সেই জিনিসটা বোর্ড রেখেছে কিনা বা কোনো ডাক্তার এটার জন্য আছে কিনা, এটা কিন্তু ওই ফিজিও না বা ওই ফিজিক্যাল মানে ডাক্তার না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক আপনাকে বুস্ট আপ। কারণ কি, আমি এই মুহূর্তে যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে লিটনকে কিন্তু আপনার শট শেখানোর কোনো ইস্যু নাই, বাট শর্ট সিলেকশন এটা করো না, ওইটা করো না। আচ্ছা, বেশি অ্যাডভাইস যখন আপনি দিবেন ও কিন্তু কনফিউজড হয়ে যাবে। কিন্তু ওকে অন্য কথা বলে, মানে এটা আমি জানি ডাক্তার হিসেবে বলতেছি, তাকে অন্য কথা বলে, তাকে বুস্ট আপ করে, তার পারিবারিক যদি তাকে কথা বলতে দেওয়া, ঠিক আছে তুমি আমার কাছে ওপেন হও, এগুলো সাইকোলজিক্যাল কিন্তু অনেক আপনার নর্মস আছে, সেগুলো যদি অ্যাপ্লাই না করেন এই টিম কখনো আপনি ওইভাবে উঠতে পারবেন না। এটা এখন ইন্টিগ্রেটেড একটা পার্ট যে আপনার এই মনস্তাত্ত্বিক জিনিসগুলো কিন্তু
আপনার কারণ কি আমাদের তো এর থেকে ভালো প্লেয়ার আর নাই, ধরেন আমরা যারই নাম বলি এতক্ষণ জারি বলেছে, আচ্ছা ঠিক আছে তো ইনজোরও থাকতে পারে, কথার কথা সে নাই, যে নাই তাকে নিয়ে আর এখন কথা বলে তো লাভ নাই। কিন্তু এদেরকেই বসিয়ে কথা বলাটা এটা মোর ইম্পর্টেন্ট রাদার দেন আমি দরকার হলে 2 দিনের প্র্যাকটিস অফ করে দেব, যে ওকে তোমরা একটা ভালো ব্রেক নাও, ঘোরো ফেরো, আমাদের সাথে কথা বলো, মানে ওই ডাক্তারটা তার ওইখানে রাখার দরকার। লাইফ কোচের কথা বলছেন আপনি। ইয়েস ইয়েস, বুস্ট আপ আসবে, বুস্টিং হলেই জেলিং হলেই কিন্তু এরা তো এই খেলে গেছে, হাতে গোনা ধরেন 3-4 জন ইয়াং প্লেয়ার আছে, ও যে একটু আগে নাম বললো ওটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমরা তো এখন সব দোষ খুঁজে বের করতে থাকলে এই টিম নিয়ে আমাদের তো আর কোনো আশাই থাকবে না। বড় দর্শকরা কিন্তু হয়তো বা কেউ আমাকে গালিও দিচ্ছে এখন, আবার জিতে গেলে বলবে এ কি বললো। আমি জেতা হারার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা কনস্ট্রাকটিভ একটা দল থাকা উচিত। ঠিক আছে, আপনি ফুটবলে বলেন না, ব্রাজিল কত বছর ধরে পায় না বলেন ট্রফি, কিন্তু ব্রাজিলের মানে ব্রাজিলের খেলা, কিন্তু অবশ্য ব্রাজিলের খেলা আগের থেকে খারাপ হয়েছে, বাট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে একটা আলাদা জিনিস থাকে, সেই জিনিসটা আমাদের নাই। টি-20 স্পষ্ট বলছি যে আমরা ওয়ানডেতে যতখানি ভালো খেলি টি-20তে অতখানি ভালো না, কিন্তু টি-20তে ভালো হওয়ার স্কোপ আমাদের বেশি ছিল রাদার দেন ওয়ানডে। রাইট, এটা সবসময় সেই আলোচনাই ছিল। শান্ত ভাই, হেডলাইন্সটাতে আবার ফিরে যাই, যে আমরা বলছিলাম যে এখন আসলে এই বাংলাদেশ দলের উপরে মিনিমাম ভরসাও আর কেউ পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাথে পরপর 2টা টি-20 হারার পর বিশ্বকাপে আসলে বাংলাদেশ নিয়ে আপনার কি মনে হয় যে বিশ্বকাপে আমরা কি প্রথম রাউন্ডটা ক্রস করে সেকেন্ড রাউন্ডে যেতে পারবো? কারণ ওটা তো পরের কথা, সেকেন্ড রাউন্ডে আগে আমরা শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেট খেলতে হবে, নেপাল আছে না, শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেট খেলতে হবে না, জিততে হবে তো, জিততে। এখন জিনিসটা হচ্ছে যে মানে প্লেয়াররা যেভাবে খেলছেন সেখান থেকে যদি তারা মাঠে খেলবে, আচ্ছা এরকম কি হতে পারে? নেপাল কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলে এখানে এসছে, মানে খুবই ওয়েল অর্গানাইজড একটা টিম। এমন আর নেদারল্যান্ডস আমরা দেখেছি সবসময় ডার্ক হর্স বড় বড় টিমকে কিভাবে হারিয়ে দেয়। দে হ্যাভ দ্য পোটেনশিয়াল অ্যান্ড দে হ্যাভ দ্য এবিলিটি। তো সেই ক্ষেত্রে কি শুধু শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নিয়ে চিন্তা, নাকি চিন্তাটা নেপাল নেদারল্যান্ডসকে নিয়েও আছে? মানে টি-20তে আপনি সব টিমের সাথে চিন্তা করতে হবে, এটা 120 বলের খেলা, আপনার ক্যালকুলেশনে অনেক ব্যাপার আছে। মানে আমাদের জন্য খেলে 120 বলের খেলা হয়ে যায়, আমরা কারোর জন্য 120 বলের খেলা হতে পারি না। সেটা আমরা 2টা ম্যাচ হেরেছি থেকে না জিম্বাবুয়ের এগেইনস্টে সাথে আমরা যেই ধরনের ক্রিকেট খেলে গেছি সেটাতে তো কেউ খুব একটা কনভিন্সড হইতে পারে নাই। তা ঠিক, বাট আমাদের তো টি-20 আমরা একটা টুর্নামেন্ট খেলি, বিপিএল শুধু। আমাদের ঘরোয়া স্ট্রাকচারে যদি আপনার টি-20 টুর্নামেন্ট আরও 1-2টা হতো তাহলে অ্যাড হচ্ছে, অবশ্যই অ্যাড হচ্ছে, বাট এই অ্যাড হওয়াটা যাতে আস্তে আস্তে বাড়ে। আপনি যদি দেখেন আপনার ওয়ানডে, কিন্তু আমরা আমাদের খেলা শুরু করেছি আমাদের ক্রিকেট ওয়ানডে দিয়ে। সো আমরা ওয়ানডে সবসময় ভালো খেলে আসছি, প্রথম থেকেই ওয়ানডে খেলে আসছি। তো টি-20ও এরকম একটা টুর্নামেন্ট হলে হবে না, বিপিএলের পরে আরও কিছু টুর্নামেন্ট দিতে হবে। এবং আমার মনে হয় যে এইচপি টিম, তারপরে হাই পারফরমেন্স টিম যারা আছেন তাদেরকে নিয়ে প্রচুর খেলা খেলাতে হবে, শুধু দেশে না, দেশের বাইরেও। এই প্ল্যানিংগুলি অবশ্যই দরকার, যাতে আমরা যখন ন্যাশনাল টিমে খেলবো স্ট্রংলি যাতে টিমে ঢুকতে পারি। আমরা দেখা যায় খুব আর্লি প্লেয়ারদের চান্স দিয়ে দিই, সেখান থেকে তারা আসলে কেউ টিকতে পারে কেউ টিকতে পারে না। সো এই চিন্তা ভাবনা থেকে আমাদের যদি বেরোয় আসতে হবে, এবং যারা টিমে আসবেন তারা যাতে ওইভাবে মেন্টালি, ফিজিক্যালি এবং টেকনিক্যালি খুব স্ট্রং থাকে, নিজের ব্যাটিং বোলিংয়ের যে ব্যাকগ্রাউন্ড সেটা স্ট্রং নিয়ে আসে, তাহলে ন্যাশনাল টিমে আসলে ভালো রেজাল্ট আসবে। মিতু ভাই, আমরা যদি বাংলাদেশের এই টি-20 টিমটা দেখি যারা বিশ্বকাপ খেলতে গেছে, এই টিমে 2জন মোস্ট সিনিয়র প্লেয়ার আছেন, একজন সাকিব আল হাসান, একজন মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরে আমি যদি তাদেরকে মোস্ট সিনিয়র নাম বলি, দে আর সিনিয়র, যেমন শান্ত, লিটন, মুস্তাফিজ, তারাও অনেক বছর ধরেই ক্রিকেটটা খেলছেন। আবার ইয়াংস্টাররাও আছেন, রিশাদের মতন ইয়াংস্টার আছেন, সেখানে জাকের আলী অনিকের মতন ইয়াংস্টাররা আছেন, সাকিব আছে, তামিম আছে, তামিম এবং তানজিম সাকিব যারা আছেন এরা। আবার সৌম্য সরকার, লিটন, শান্তরা আবার মানে আমি বলবো যে তারা সিনিয়রের কাছাকাছি, মানে সিনিয়র, অলরেডি সিনিয়র টিমে। ওয়েল ব্যালেন্সড। আপনি যদি আলাদা আলাদাভাবে চিন্তা করেন যে একদম মোস্ট সিনিয়র ইয়াংস্টারদের মিলানো একটা দল, তারপরে দলটার জিলিংয়ে আসলে কোথায় সমস্যা মনে হয়? আমি খুব ভালো প্রশ্ন করেছেন। তার আগে একটা আপনাদের আসার জন্য তথ্য দিচ্ছি, নেপালে লামিচানি যেতে পারবে না, নেপালের টিমে ভিসা দিচ্ছে না, এটা আপনার জন্য পজিটিভ। আচ্ছা, হল্যান্ডেরও 2টা ভাইটাল প্লেয়ার ইংলিশ কাউন্টি ছাড়ে নাই, তাহলে আপনি এই দিকে একটু নিশ্চিত থাকতে পারেন, একটু আপনার জন্য সুবিধা। অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশ মানে মেইন রাউন্ড ভালো খেলবে। ওকে, মেইন রাউন্ড ভালো খেলুক, আমিও সেটা চাচ্ছি। এখন প্রশ্নটা কি জানি করলে, কেন টিমটার মধ্যে সেই জেলিংটা? এবার বলি, খুব ভালো, যেমন ধরেন মুস্তাফিজ
আইপিএলে যে পারফরমেন্স করেছে ওরে কিন্তু দেখেন ধোনি এমন একজন ক্যাপ্টেন, ও যেভাবে খেলায় ওকে, কারণ দেখেন আমরা কিন্তু খুব শঙ্কিত ছিলাম যে মুস্তাফিজের আপনার খেলার পারফরমেন্স কেমন হয়, কারণ তার আগের বাংলাদেশে এবং যেই পারফরমেন্স তার ছিল একদম লো, আগের আইপিএলও খারাপ। আমি এইটাই বলতে চাচ্ছি যে ভালো ক্যাপ্টেন কিভাবে, এবং ওকে যে সময় বোলিংয়ে নিয়ে এসছে প্রথম আপনি খেয়াল করেন চেঞ্জেস, ধোনি কিন্তু বেছে ওকেই নিয়েছে, এবং ও না থাকাতেই কিন্তু এমন দাঁড়িয়েছে যে ও না থাকাতে কিন্তু ডেথ ওভারে বোলিং করতে পারে নাই কিন্তু, রাইট, যে কারণে ধোনির টিমটা যেতে পারলো না। আচ্ছা, তাহলে ওর পারফরমেন্সটা চাঙ্গা করলো কে? এমএস, এবং ডোয়াইন ব্রাভোর কথাও সে বলেছিল। ইয়েস, তো এইরকম এইটাই আমি বললাম যে আপনার যে ডাক্তার হইতে হবে না, একজন ভালো মেন্টর যদি আপনি আনেন, ভালো আপনার মানুষ একজন যদি, যেমন পেস যেটা ও আমাদের টিমেও তো এরকম একজন আছেন সাকিব আল হাসান, যার ক্রিকেট মস্তিষ্ক নিয়ে আমাদের মানে প্রশ্ন করি না আমরা বলি যে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এইটাই না গিয়ে আমি একটু অন্যটা বলি, সেটা হচ্ছে পেসে। আমাকে এই জিনিসটা একটু বোঝায় বলেন, এটা পরে জানতে চাই, আমি যাব, শেখার আছে। আমিও তো জানি না, আপনি যেমন জানেন না আমিও জানি না, কারণ আমি বলি যেমন আমি হ্যাটস অফ সেলুট টু অ্যালেন ডোনাল্ড, ও আমার থেকে ভালো বলতে পারবে। এই যে আপনার পেস অ্যাটাকটা যে শক্ত করে দিয়ে গেছে, ইট ইজ হিম। আমি বাইরের থেকে যতটুকু জানি, কারণ তাসকিন বলেন, আমাদের মানে পেস বোলিং হিস্ট্রিক মেইনলি কাজ করে গেছে। ওই একটা সত্যি কথা বললো ইসে ওয়ার্ল্ড কাপে, যেই সত্যি কথা বলাতে ও আউট হয়ে গেল। কিন্তু আপনার আমি যতটুকু জানি হিস্ট্রিক তো অনেক আগের, আসলে সে অনেক অবদান তার আছে, বাট এই যে নতুন আপনার তাসকিন, শরীফুল, এবাদত এবং ওই যে সাকিব, মুস্তাফিজ, হ্যাঁ, এদেরকে যে তৈরি করে দিয়ে গেছে, ও কিন্তু একজন ডাইহার্ট একদম অনেস্ট মানুষ। এর জন্য আমার খুব ভালো লাগে তাকে, এবং ও কিন্তু অনেস্টি থেকে নড়বে না, এর জন্য ও চলে গেল কোনো সমস্যা নাই। ওকে তো আর ছোট করতে আপনি পারবেন না। হোয়াইট লাইটনিং তো এমনি এমনি হয় নাই। এই যে আমি আবার এখানে আসি যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এডুকেশন, আপনার এটার মানে কিন্তু ডিগ্রি না, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পিএইচডি ডিগ্রি হোল্ডিং বলি নাই। এখন যেই মানুষটার কথা বললেন তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তো তার কাছ থেকে আপনি কি শিখবেন? মানে ইয়েস হি ইজ ওয়ার্ল্ড, আমি যদি প্লেয়ার বলেন 1 নম্বর, যদি মানুষ বলেন আমি 1 নম্বর বলতে পারছি না, সরি। এখন তার মধ্যে আবার তার শক্তি যোগ হয়েছে এমপি, এখন রানিং এমপি, এখন ওনাকে কিছু বলা, এখন তো উনি বলতে হবে, এখন ওনাকে কিছু বলা না বলা আমাদের আসলে এটা শোভা পায় না। আচ্ছা, আমার একটা বিরতি নিয়ে এই মুহূর্তে শোভা পায় মনে হয়, আমি একটা বিরতি নিয়ে ফিরছি। খেলার আড্ডায় আমরা নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফরচুন শু খেলার আড্ডায় স্বাগত আরও একবার। সাথে আছি মাহাদি, আমার সাথে আছেন নাসিবুল হোসেন শান্ত, আছেন আনোয়ারুল ইকবাল মিতু। শান্ত ভাই, হাতে খুব কম সময়। ওয়ার্ল্ড কাপে আমি যুক্তরাষ্ট্রের সাথে এই সিরিজটা বাদ দিয়ে দিলাম, ভুলে গেছি আমি। তার আগে জিম্বাবুয়ে সিরিজ ভুলে গেলাম, যেটা আমরা ঘরের মাঠে যদিও 4-1 জিতেছি, কিন্তু আমাদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। ইউএসএতে গিয়ে আমাদের পারফরমেন্স, আমি যদি বলি পারফরমেন্স যাতা বললে মনে হয় মানে ঠিক আছে শব্দটা। এখন যদি বিশ্বকাপে আমাকে খেলতে হবে নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, এর মধ্যে 3টা ম্যাচ আমরা যদি জিতি, তাহলে আমরা পরের রাউন্ডে মানে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবো। শান্ত ভাই, সম্ভাবনা কতখানি আমাদের? একদম অনেস্টির জায়গা থেকে বললেন। মানে সম্ভাবনার চান্স 40%, 60%। তার মানে আমরা 40%, তার মানে বাট আমি আশা করবো তো অবশ্যই 100%। মানে প্লেয়ার হিসেবে আমি আশা তো সবাই করে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা টি-20তে বলা ভেরি ডিফিকাল্ট, বাট হ্যাঁ সেটা তো অবশ্যই ডিফিকাল্ট, নাহলে আমরা ইউএসএ ভালো 2টা ম্যাচ হারি না তো, এবং সেকেন্ড রাউন্ডে যাবে আমার মনে হয়। এটা তো 40-60 বলার পরে আবার কথাটা না, আমি ঘুরে ফেললাম, আমি বললাম আমার সেকেন্ড রাউন্ডে যাবে। দেখেন আপনি ফোন দিবেন তো অনেক রাতে, এই যে দেখেন বলছিলাম, জানি তো। মিতু ভাই জি, কি শান্ত ভাইয়ের সাথে একমত কি? খুব সিম্পল না, আমি একমত না। আমি বলতে চাচ্ছি এইটাই যে আপনি যখন ওয়ার্ল্ড কাপে গেছেন, এটা এনি স্পোর্টস, নট অনলি ক্রিকেট, আপনি আজকে কি করলেন ভুলে যান, টোটাল ভুলে যান। হ্যাঁ, এবং আমি যদি বললাম এই প্লেয়ারদের নিয়ে যদি ওয়ার্কআউট হয়, মানে নট ইন মাঠ, মানে বসে তাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করে, কারণ এই টিমই তো আমাদের বাংলাদেশ টিম আর কি, এই টিম বলতে এই টিমটাই বোঝাচ্ছি না, অনেক বড় বড় টিমকেই কিন্তু হারিয়েছে, টি-20তেও, ওয়ানডেতেও, টেস্টেও। তো আমাদের সেই ক্যাপাবিলিটি আছে, ম্যাক্সিমামই ঘরের মাঠে। হ্যাঁ ঠিক আছে, নিউজিল্যান্ডেও তো একটা গেম আমরা জিতেছি ভাই, বলেন না কেন, ভালোটাও বলি। আপনার ফাইনাল খেলাটা হবে গ্রুপের শ্রীলঙ্কার সাথে। ওই গেমটা যদি আপনি বের করে আনতে পারেন, হ্যাঁ
ওই গেম এই দেখেন, আর ব্যাড লাক কি এরপরে খুব সম্ভব সাউথ আফ্রিকার সাথে খেলা, তারপরে কিন্তু ওই দুইটা খেলা। আপনি যদি প্রথম দুইটা খেলা হেরে যান, পরের দুইটা খেলা আর খেলার মানে কোনো ইয়ে থাকবে না, চার্ম থাকবে না, আনলেস শ্রীলঙ্কাকে নেদারল্যান্ড কিংবা অন্য, এই যে আপনারা বললেন না 3টা খেলা জিতলেই হবে, নো, এখানে আবার মারপ্যাচ থাকবে। তো সেই জিনিসটাই বললাম, আপনার 3টা খেলা জিতলে আপনি মোটামুটি কনফার্ম। আপনার মাথায় রাখতে হবে শ্রীলঙ্কা ইজ দ্য ভাইটাল গেম। ওটা যদি আপনি জিতেন আপনি সেকেন্ড রাউন্ড নিশ্চিত, ওটা যদি হারেন আপনি অনিশ্চিততার মধ্যে পড়ে যাবেন ফর শিওর। আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করতে পারবে? এখানে 50-50 বলা ছাড়া ওয়ে নাই। আমি বলতে পারবো শ্রীলঙ্কার সাথে খেলাটা, ওইখানে যদি আপনি জিতেন, আমি আবারও বলি, আপনার কি মনে হয় আমরা শ্রীলঙ্কার সাথে জিততে পারবো? জিতে না, মানে ওই যে বললো যে বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু একমাত্র এই গ্রুপে, মানে আমি বলছি টেস্ট প্লেইং কান্ট্রির মধ্যে আপনি সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার মধ্যে বললে আপনি কোনটা নেবেন? আমি সাউথ আফ্রিকা নিব। মানে সাউথ আফ্রিকার সাথে খেলতে চাচ্ছেন আপনি? মানে আমরা বাংলাদেশ অপোনেন্ট না না না, আমি বলতে চাচ্ছি আপনাকে শ্রীলঙ্কাকে ছাড়বো অবশ্যই। সুতরাং ওইটাই আমাদের একটা স্কোপ। আমেরিকা যদি আমাদের হারাতে পারে, আমরা কেন শ্রীলঙ্কাকে হারাতে পারবো না? এটা হলো আমার যুক্তি, আশা, কিন্তু খুবই খুবই টাফ। কিন্তু আমেরিকা যখন আমাদেরকে হারায় দেয় তখন বুঝতে হয় আসলে আমাদের এই মুহূর্তে দলের অবস্থা এবং আমাদের কনফিডেন্স লেভেলটা কোন জায়গায়। শান্ত ভাই, কনফিডেন্স লেভেল আসলে খুবই লো, বাট আমার মনে হয় যে টিম বন্ডিংটা খুবই দরকার। টিম বন্ডিংটা যদি আমরা, এবং সেই টিম বন্ডিংটা করার দায়িত্বটা আসলে দলের মোস্ট সিনিয়র 2 পার্সন, একজন সাকিব আল হাসান, একজন মাহমুদুল্লাহ রিয়াদের। তারা যদি অভিভাবকের মতন করে পুরা টিমটাকে একটা শেপের মধ্যে নিয়ে আসতে চায় তাহলে তারা করতে পারে, এবং আমি আশা করি যে তারা যদি তাদের জায়গা থেকে দায়িত্বটা নেয় দলটা ভালো করবে বলে 100% আমি মনে করি ভালো করবে। মিতু ভাই, আপনিও একমত? একমত। এবং একটা পুরানা কথা বলি আবার, আমি মাঝখানে শুনেছিলাম একজন মেন্টরকে নেওয়ার কথা ছিল, এবং মোস্ট প্রবাবলি এটা মাশরাফি হওয়ারও চান্স ছিল, শোনা কথা, আমি জানি না, ওইটা হলে অনেক ভালো। অনেক দলই মেন্টর নিয়েছে, যেমন শহীদ আফ্রিদিকে এবার পাকিস্তান টিমের সাথে দায়িত্ব দেওয়া হচ্ছে, আফগানিস্তান ওইখান থেকে ফিল সিমন্সকে নিয়েছে, অনেক ধরনের কথা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাই, অনেক অনেক ধন্যবাদ মিতু ভাই। নিশ্চয়ই ফরচুন শু খেলার আড্ডায় আজকে আমাদের আড্ডাটা জম্পেশ ছিল। আমি বিদায় নিতে চাই। আগামী শুক্রবার আবারও হাজির হয়ে যাব ফরচুন শু খেলার আড্ডা। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং অবশ্যই ক্রিকেটের সাথে থাকবেন।